আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 28 পেজের স্টুডেন্টরা কি অবস্থা? আজকে আমরা তোমাদের বলে লেকচার 5 করব। আমরা অনেক বেশি পড়বো ইনশাআল্লাহ, যেহেতু ক্লাস মিস যাইতেছে তোমাদের বড় ভাইদের পরীক্ষার জন্য। বাট এসএসসি 26 এর এক্সামটা শেষ হোক, সব প্রেশার কিন্তু তোমাদের উপর আসতেছে, ঠিক আছে? রেডি দেখো। সো আজকে হচ্ছে আমরা বলে লেকচার 5 করব। বলে কোন নাম্বার লেকচার বলো তো? আজকে হচ্ছে বলে লেকচার 5, ঠিক আছে? ওকে, আমরা একটু লেকচার 4 করলাম, এরপরে হচ্ছে লেকচার 5, এই যে এখান থেকে আজকে। ওকে ওকে, তো আজকে আমরা কি পড়বো বলো তো? বল, ঠিক আছে? বল, বলের লেকচার 5, ঠিক আছে? সো এভরিথিং ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি আমারে জানাও। সো আজকে আমরা বলের লেকচার 5 করব। হ্যাঁ আসছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এটার কিছুতে ঝামেলা আছে নাকি? দেখো তো, লাইট একটু বেশি পড়তেছে, আইএসওটা একটু কমানো উচিত মনে হইতেছে। ওয়েট, তুমি দেখো তো, আইএসও একটু কমাও, বাড়াই ফেলতেছো, আরো কমাও। এটাই ঠিক আছে মনে হইতেছে। পোলাবান যদি অন্ধকার বলে তাহলে বাকিটা দেখা যাবে। সব বলো, সব কিছু কি ঠিকঠাক আছে? আমারে জানাও তো। তাড়াতাড়ি জানাও। আমি ক্লাস হই রান। ও সৃজনশীল পাইছত না? নেই, আচ্ছা না পাইলে ওকে। বহু নির্বাচনে লই আয়, ফিজিক্সের যত বই ফার্স্ট লই আইও অফিস। হ্যাঁ, পুলাপান কতজন জয়েন করলা বলো তো? তাই তো ভালো, পুলাপান অ্যাক্টিভ, কিন্তু অনেক অ্যাক্টিভ। ক্লাস শুরু হয়ে গেছে, একটু মেনশন দিয়ে দাও সবাই রে। আমিও একটু মেনশন দিয়ে দেই। ওকে, আজকে আমার প্রথম ফার্স্ট লাইভ ক্লাস। পাপিয়া পারভিন বলছে। আচ্ছা, তো তুমি আজকে লাইভ ক্লাস করতে হইলে অবভিয়াসলি আগের যতগুলা ক্লাস নিছি এই চ্যাপ্টারের উপর, ওইগুলা করা উচিত, ওইগুলা কইরো। আর সব কিছু ঠিকঠাক আছে তো? ফাইনাল শটে কপি কল করছি, খুব ভালো বুঝছি। আরে সেরা 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 সেরা, থ্যাংক ইউ। ওই যে ফাইনাল শটের কপি কলটা বেসিক থেকে ছিল, এই জন্য ভালো বুঝছো। সো এখন আসো আমরা আজকে লেকচার 5-এ আমরা যেটি পড়বো, একদম সুন্দর একটা টপিক পড়বো ভাই, তোমারে দেখাই। আজকে পর্ব হচ্ছে ওই যে অবিকর্ষজ ত্বরণের যে পার্টগুলা। তোমারে একটা জিনিস দেখাই, মনে করো এটা একটা বস্তু, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এটা একটা বস্তু, এটা একটা বস্তু। তো তোমরা জানো যে M1 বরের বস্তু দেখে, মনে করো এটা যদি M1 বরের বস্তু হয় এবং এটা যদি M2 বরের বস্তু হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, বলো তো এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, কি বলছি? এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে এদের মধ্যকার আকর্ষণ বলের সূত্র কি বলো? এদের মধ্যকার আকর্ষণ বলের সূত্র হচ্ছে, আমরা জানি F = g * m1 m2 / d²। আমরা কি সবাই জানি এই সূত্রটা? এদের মধ্যকার আকর্ষণ বলের এই যে সূত্রটা, এটা কি আমরা সবাই জানি? বলো, এটা আশা করি আমরা সবাই জানি। সেটা যদি আমরা সবাই জানি, তাহলে এখন একটা জিনিস বুঝাই। এটা তোমরা ক্লাস 8-এই পড়ছো, এদের মধ্যকার আকর্ষণ বলের সূত্র হচ্ছে এটা। এবার মনে করো এটা হচ্ছে পৃথিবী। এটা কি অনেক বড় দেখতেছি, এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর কেন্দ্র এইটা, ঠিক আছে? পৃথিবীর কেন্দ্র হচ্ছে এইটা। তো কেন্দ্র থেকে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা কি বলতো? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। বুঝার ট্রাই করবে, এটা কি? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। কেন্দ্র থেকে এটা কি? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। এটা কি? এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আর। বুঝাইতে পারছি? এখন ভালো মতো বুঝার ট্রাই করো। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। সো এইবার এই জায়গায় যদি আমি একটা বস্তু রাখি, ঠিক আছে? এই জায়গায় যদি হচ্ছে আমি একটা বস্তু রাখি, অতি ছোট একটা বস্তু, এই যে দেখো, এটারে হচ্ছে আমি একটা সবুজ কালার দিয়ে বস্তুটারে দিলাম, ঠিক আছে? তাহলে পৃথিবী এই বস্তুটারে কত বলে আকর্ষণ করবে? এটা কেমনে বাইর করবো বলো তো? আমরা দেখছি, দেখো, দুইটা ভিন্ন পরে বস্তু যদি থাকে বা দুইটা বস্তু থাকলে এদের মধ্যকার আকর্ষণ বলের সূত্র এইটা।
ওদের মধ্যকার দূরত্বটা হিসাব করা হয় একটা বস্তুর কেন্দ্র থেকে আরেকটা বস্তুর কেন্দ্র পর্যন্ত। তো সেম ভাবে এই যে দেখো এই পৃথিবী এবং পৃথিবীর উপরে একটা বস্তু আছে, এই দুইটার মধ্যকার আকর্ষণ বল বের করতে চাই, এই জন্য আমাদের হিসাব করতে হবে এই পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত, তাই না? এখন একটা জিনিস তোমারে বুঝাই, সেটা হইতেছে পৃথিবীর যে কেন্দ্র থেকে পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, মানে কেন্দ্র থেকে সারফেস পর্যন্ত দূরত্ব, এটা তো পৃথিবীর ব্যাসার্ধ এত বেশি, ঠিক আছে, যার তুলনায় এই বস্তুর যে ব্যাসার্ধ এটা অতি নগণ্য। মানে মনে করো একটা বস্তুর ব্যাসার্ধ কত হইতে পারে, মনে করো অনেক বড় যদি ধরি একটা বস্তুর ব্যাসার্ধ হইতে পারে, তুমি জানো 1 মিটার ব্যাসার্ধের একটা বস্তু কত হইতে পারে, এই গড় থেকে আরো বড় হইতে পারে 1 মিটার ব্যাসার্ধ যদি থাকে, এটা গোল আকারে। তুমি মনে করো যে কোনো একটা ফুটবল পৃথিবীর উপরে আছে, এর মধ্যকার আকর্ষণ বল বের করতে চাই। তো ফুটবলের ব্যাসার্ধ এই জায়গায় বড়জোর কত হইতে পারে, মনে করো ফুটবলের ব্যাসার্ধ বড়জোর 20 সেন্টিমিটার হইতে পারে। অন্যদিকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ভাই 6400 কিলোমিটার প্রায়। তো 6400 মিটারে নিলে 6400 পরে আর 3টা শূন্য দেবে, এত মিটার। এই মিটার থেকে সেন্টিমিটারে নিলে কি হবে বলো তো, 4, এটা অলরেডি আছে, সেন্টিমিটার নিলে আরো 2টা শূন্য, এটা হবে। দেখো পৃথিবীর ব্যাসার্ধ প্রায় এত সেন্টিমিটার, কোথার কথা। বাট আমি একটা 20 সেন্টিমিটারের যদি ফুটবল নেই, এই ফুটবল আর পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল বের করতে চাই, তাহলে দেখো পৃথিবীর যে ব্যাসার্ধ ওইটার তুলনায় এটা অতি নগণ্য। মানে এটা এখানে যোগ করলে যে জিনিস হবে, না করলেও সেম, মানে খুব বেশি চেঞ্জ হবে না। ব্যাপারটা কি বুঝতে পারছি? এজন্য পৃথিবীর তুলনায় পৃথিবীর সারফেসে কোনো বস্তু রাখলে পৃথিবীর ব্যাসার্ধ তুলনায় ওইটার ব্যাসার্ধ অতি নগণ্য ধরে হিসাব করা হয়। ওই পৃথিবীর ব্যাসার্ধ তুলনায় ওইটার ব্যাসার্ধ অতি নগণ্য ধরে হিসাব করা হয়। এজন্য পৃথিবী এবং পৃথিবীর মধ্যে কোনো বস্তু থাকলে তাদের মধ্যকার আকর্ষণ বলের সূত্র হয় G = দেখো পৃথিবীর বর মনে করো ক্যাপিটাল M, ওখানে যে বস্তু রাখছি এটার বর মনে করো স্মল m। তাই দেখো আমাদের সূত্র ছিল m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। সো G ইনটু এখানে দেখো পৃথিবীর বরের সাথে এটার বর গুণ হবে, গুণ হইছে G m ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো। আমি বসাইলাম এই পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত হিসাব হবে। এখন পৃথিবীর ব্যাসার্ধ তুলনায় ওই বস্তুর ব্যাসার্ধ অতি ছোট, এজন্য এটার ব্যাসার্ধ কাউন্টই করা হয় না। তো শুধুমাত্র এখানে হচ্ছে দূরত্ব হিসেবে এই আর টার্মটা ইউজ করব। কি ইউজ করব? পৃথিবীর ব্যাসার্ধটা ইউজ করব। ডি এর জায়গায় কি হবে বলো তো, পৃথিবীর ব্যাসার্ধটা হিসেবে। সো এটা হবে সূত্র F = G * mm ডিভাইডেড বাই r স্কয়ার। তাই কি বলছি বলো তো, F = G * mm ডিভাইডেড বাই r স্কয়ার। বুঝছো? আমরা টাইপ ভাবেই পড়াইতেছি। একটা টপিক শেষ করে দেখো, প্রথমে তোমার সংঘর্ষের টপিক পুরোটা ক্লিয়ার করে এলাম, এরপরে হচ্ছে ঘর্ষণের টপিকটা ক্লিয়ার করে এলাম, এখন হচ্ছে মনে করো কোনটা করে দিছি, এই যে তোমার মহাকর্ষর যে ওই যে অভিকর্ষ ত্বরণের, সেটা মনে করতে পারো তুমি টাইপ 3। আগে যেগুলা করাইছি এটা মনে করো টাইপ 1 আর টাইপ 2 ছিল, এটা মনে করতে পারো টাইপ 3। বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো পৃথিবী এটা কি পাইছি বলো তো, পৃথিবী এবং পৃথিবীর উপর যদি কোনো বস্তু থাকে ওই দুইটা বস্তুর আকর্ষণ বলের সূত্র F = G * mm ডিভাইডেড বাই r স্কয়ার। এখন বলো তো এই জায়গায় যে বস্তু আছে এটার যদি মানে এটার বর হিসাব করি, ওজন যদি হিসাব করি, ওজন W = mg হবে। ওই বস্তুর ওজন W = mg হয়, তো তার ওজন যেই কথা সে পৃথিবীর উপর সেম পরিমাণ বল প্রয়োগ করতেছে, তাহলে F = mg হবে, তাই না? W অথবা F = mg হবে। তো এখানে এই যে বস্তুটা আছে, এই বস্তুর যে F এর জায়গায় আমরা mg লিখতে পারবো, তাই না? আর এখানে আছে G * mm ডিভাইডেড বাই r স্কয়ার, এটা আছে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি ভাই, এই স্মল m কাটা, এইগুলা যদি কাটা যায় তাহলে এখান থেকে আমি পাবো G = gm ডিভাইডেড বাই r স্কয়ার পাইলাম। G = কি পাইলাম বলো তো, gm ডিভাইডেড বাই r স্কয়ার। G = কি পাইছি, gm ডিভাইডেড বাই r স্কয়ার পাইছি। G = আমরা কি পাইছি ভাইয়া, G = পাইছি হচ্ছে আমরা gm ডিভাইডেড বাই r স্কয়ার। G = কি পাইছি, gm ডিভাইডেড বাই r স্কয়ার। এটাই হচ্ছে দেখো এই জিটা কি এখানে অভিকর্ষ ত্বরণ। সো মনে রাখবা পৃথিবীর উপরে যদি কোনো বস্তু থাকে এটার অভিকর্ষজ ত্বরণের সূত্র হচ্ছে দেখো অভিকর্ষজ ত্বরণ বের করার সূত্র হচ্ছে G = gm ডিভাইডেড বাই r স্কয়ার। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বের করার সূত্র G = gm ডিভাইডেড বাই r স্কয়ার। এখন একটা কথা আছে ভাই, তোমারে বুঝাই, এটা কথা আছে সেটা কি বলো তো, এটা কথা আছে। আচ্ছা এটার আগে ডিটেইলস পড়াই দিব নাকি আর একটু দেখো? আচ্ছা আমি দেখাই, এটা জিনিস দেখি তোমারে। এখন তোমরা জানো যে পৃথিবীর সব জায়গায় অভিকর্ষজ ত্বরণ সেম না। তোমরা জানো পৃথিবীর সব জায়গায় অভিকর্ষজ ত্বরণ সেম না। মনে করো এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে বিষুব রেখা, ঠিক আছে,
মানে পৃথিবী হচ্ছে জানো হচ্ছে সম্পূর্ণ গোলাকার না, একদিকে একটু চ্যাপ্টা আছে, মানে এই যে এই টাইপের আর কি, ডিমের মতো, ঠিক আছে। সো এখানে এটা হচ্ছে কি বলতো বিষুব অঞ্চল, কি বলছি বলতো, এটা হচ্ছে বিষুব অঞ্চল, ঠিক আছে। আর এখানে এই যে এটাকে বলা হয় মেরু অঞ্চল, এটাকে কি বলা হয়, মেরু অঞ্চল বলা হয়। এখন একটা জিনিস জানতে হবে, দেখো আমরা জানি পৃথিবীর সব জায়গায় অভিকর্ষজ ত্বরণ সেম না, এটা আমরা জানি। তো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের সূত্র হচ্ছে GM ডিভাইডেড বাই r স্কয়ার। এখন পৃথিবীর সব জায়গায় অভিকর্ষজ ত্বরণ সেম না, কেন সেম না বলো তো? কারণ আমি তোমারে বুঝাই, দেখো পৃথিবীর এখানে জি হচ্ছে তোমার কি বলতো, এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান আমরা জানি 6.673, এই জি এর মান তো ফিক্সড 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তাই না? এটা হচ্ছে জি এর মান। আর এম হচ্ছে পৃথিবীর ভর। এম কি? এম হইতেছে পৃথিবীর ভর। এম কি ভাই? এম হইতেছে পৃথিবীর ভর। এম হইতেছে পৃথিবীর ভর। এবং আর কি? আর পৃথিবীর ব্যাসার্ধ। এখন জি আর এম তো ফিক্সড, তো জি আর এম ফিক্স থাকলে দেখো তো আমরা যখন বিষুব অঞ্চলে, দেখো তোমার এই জায়গায় মনে করো এই যে বিষুব অঞ্চলের যে ব্যাসার্ধ, এটাতে যদি আমরা R1 ধরি, ঠিক আছে, এবং এই যে মেরু অঞ্চল পর্যন্ত যে ব্যাসার্ধ, ঠিক আছে, মেরু অঞ্চলে পৃথিবীর যে ব্যাসার্ধটা হয়, এটারে যদি মনে করো আমরা R2 ধরি, তাহলে যেটা হবে দেখো, এই বিষুবীয় অঞ্চলে যদি আমরা অভিকর্ষ ত্বরণ বের করি, এটারে G1 ধরলে G1 ইকুয়াল টু আসবে GM ডিভাইডেড বাই R1 স্কয়ার। কেন? কারণ দেখো আমরা হিসাব করব যেই অঞ্চলে অভিকর্ষ ত্বরণ বের করতেছি, যে এখানে অভিকর্ষ ত্বরণ বের করতেছি, পৃথিবীর কেন্দ্র থেকে ওই জায়গা পর্যন্ত দূরত্বটা কত, এই যে এইটা R1, সেখানে G1 ইকুয়াল টু GM বাই R1 স্কয়ার বের হইছে। ব্যাপারটা বুঝো, G1 ইকুয়াল টু GM বাই R1 স্কয়ার বের হইছে। অন্যদিকে এই যে মেরু অঞ্চলে যেহেতু ব্যাসার্ধ R2, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ G2 হইলে, মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণ G2 হইলে এখানে কি হবে বলতো, GM বাই R2 স্কয়ার হবে, তাই না? এটা হবে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ। এটা কি হবে বলতো, বিষুবীয় অঞ্চলে, সরি মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ। তাইলে দেখো এই জায়গায় আমরা জানি, আমরা কি জানি বলতো, বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধটা বেশি মেরু অঞ্চল থেকে, তাই না? তাহলে বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ যদি মেরু অঞ্চল থেকে বেশি হয়, কি বলছি, বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ যদি মেরু অঞ্চল থেকে বেশি হয়, তাহলে দেখো এখানে সম্পর্কটা কিরূপ, জি আর এম যদি এই দুটো ফিক্স থাকলে অভিকর্ষ ত্বরণ হচ্ছে ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, এই সম্পর্কটাতে আছে, তাই না? এই সম্পর্কটাতে আছে। তাহলে বুঝো, যার ব্যাসার্ধ যত বেশি তার অভিকর্ষ ত্বরণ তত কম। তাহলে এখানে দেখতেছি আমরা বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি, তো বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ বেশি, যার ওয়ান বেশি, তো বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ বেশি হলে বিষুবীয় অঞ্চলের অভিকর্ষ ত্বরণ কম হবে। তো এজন্য বিষুবীয় অঞ্চলের অভিকর্ষ ত্বরণ মোটামুটি হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার আসে, ঠিক আছে? আমি এটার প্রপার হিসাব দিতেছি না, জাস্ট ধারণা দিতেছি আর কি, এটা তোমাদের বইয়ে অত গুরুত্বভাবে দেওয়া হয় না। আর মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণ হিসাব করলে আসে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কেন হয় বলো তো? কারণ এই ব্যাসার্ধের চেঞ্জের জন্য, বিষুবীয় অঞ্চলে এক ব্যাসার্ধ, মেরু অঞ্চলে আরেক ব্যাসার্ধ, যেহেতু দুই জায়গায় দুই রকম ব্যাসার্ধ, এজন্য দেখছো বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধটা বেশি হয়, বিষুবীয় অঞ্চলের অভিকর্ষ ত্বরণটা কম বের হইছে, মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম হয়, এই যে দেখো R1 বড় R2 ছোট, তো R2 ছোট হয়, মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণটা বেশি বের হইছে, কারণ অভিকর্ষ ত্বরণ কমলে, সরি ব্যাসার্ধ যদি কমে তাহলে অভিকর্ষ ত্বরণ বাড়ে। সো এটা জাস্ট ধারণা নিয়ে রাখো, এটা আমরা শিখবো, সমস্যা নেই, এটা জাস্ট ধারণা নিয়ে রাখো, ঠিক আছে? এটা জাস্ট ধারণা নিয়ে রাখো যে এটা কি বুঝাইছি বলো তো, এখানে জাস্ট এই জিনিসটাই তোমার ধারণা দিতে চাইছি যে ভাই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র G = GM বাই R স্কয়ার। এখন পৃথিবীর সব জায়গায় অভিকর্ষ ত্বরণ সেম না, এটা তুমি আগে থেকে জানো, ঠিক আছে? পৃথিবীর সব জায়গায় অভিকর্ষ ত্বরণ সেম না। কারণ পৃথিবীর সব জায়গায় অভিকর্ষ ত্বরণ সেম না, কেন সেম না ওই জিনিসটা বুঝাইছি, যে পৃথিবীর সব জায়গায় ব্যাসার্ধ সেম না, পৃথিবী হচ্ছে একদম এক্সাক্ট গোলাকার না, তো যেহেতু ব্যাসার্ধ সেম না, এজন্য তার ব্যাসার্ধ যদি সেম না হয় অভিকর্ষ ত্বরণও সেম আসবে না, কারণ অভিকর্ষ ত্বরণটা ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে। বুঝাইতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছো। এতটুকু ডান, ওকে। তাইলে এতটুকু তুলো হইলে আমারে বলো, ছোট্ট সোনামণিরা, তোমরা যদি এতটুকু যদি তোমার তুলা হয়ে যায় তাইলে আমারে বলো, ঠিক আছে?
তোমরা কি তুলছো বলো তো? কি খবর? সরো তাইলে এখন ক্লাসে না, তাইলে এখন এগুলো দেখানোর ইয়ে আছে, পরে দেখবো, তুমি বসো। আর ওই নাম্বারে ক্লাস দিবে, ওইটি এক্সপোর্ট দিও, লিখন নাই। হ্যাঁ তুলছো, থ্যাংক ইউ। এইবারে আসো, সেটা হচ্ছে এবারে আমরা মেইন জায়গায় আসি। বলো তো, এটা আমরা একটু আগে শিখছি, কিন্তু দেখো আমরা একটু আগে কি শিখছি, এটা হচ্ছে পৃথিবী। দেখো ভালো মতো বেসিকটা ভাই ক্লিয়ার করে শিখিয়ে দিচ্ছে। এই বেসিকটার জন্য বেসিক 2 প্রো, বাকি সব কিছু তুমি এফআরপিবিতেই পাবা, ওই ফ্রি ক্লাসেই পাবা, বাট এই বেসিকটার জন্যই তোমার কোর্সে ভর্তি হইছো তোমরা। ঠিক আছে, এবারে আসো, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, আমরা একটু আগে দেখছি পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, এবং পৃথিবীর একদম সারফেসের সাথে লাগানো অবস্থায় যদি কোনো বস্তু থাকে, যে এই যে পৃথিবীর উপরে এই বস্তুটা আছে, তাহলে এই বস্তুর সাথে যে পৃথিবীর ভর হচ্ছে এম, ক্যাপিটাল এম, আর এই বস্তুর ভর যদি স্মল এম হয়, ঠিক আছে, স্মল এম হয়, তাহলে এখানে ভর পাইছিলাম বলো তো, এখানে হচ্ছে ওই বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষণ বল F = পাইছিলাম G × mm / r²। তারপরে বস্তুটা যেই জায়গায় আছে ওই জায়গায় অভিকর্ষজ ত্বরণটা পাইছিলাম G = gm/r²। এখন কথা হইতেছে, ভালো মতো বুঝার ট্রাই করবা। এখন কথা যেটা হইতেছে, কথা হইল, আমি যদি একটা কাজ করি, দেখো এই দুইটারে, এটার আমি এই সাইডে রাখলাম। এখন আমার ইচ্ছে হইলো যে এখানে যে বস্তুটা আছে এটারে আমি পৃথিবীর উপরে রাখবো না, একদম সারফেসে লাগানো রাখবো না, এই বস্তুটারে আমি এই জায়গা থেকে এই উপরের দিকে তুললাম, বা এই জায়গা থেকে কতটুকু উপরের দিকে তুলছি, মনে করো এই জায়গা থেকে H পরিমাণ উপরের দিকে তুলছি। কি করছি বলতো, আমি এই বস্তুটারে এম্বরের যে বস্তুটা আছে এটারে পৃথিবীর সারফেস থেকে কত উপরে তুলছি বলতো, H পরিমাণ উপরে তুলছি। তাহলে বলতো, যখন সে এই জায়গায় ছিল, এই জায়গায় অভিকর্ষজ ত্বরণ ছিল G = gm/r², কারণ এখানে ব্যাসার্ধ ছিল r, মানে এই যে এই বস্তু থেকে এই বস্তু দূরত্ব তুমি মনে করতে পারো কাইন্ডলি, কেন্দ্র থেকে ওই বস্তু দূরত্ব। এখন দেখো, আমি এখন যে জায়গায় বস্তুটা নিছি ওই জায়গায় অভিকর্ষজ ত্বরণ যদি G' হয়, তাহলে এই G' কত হবে বলতো, পৃথিবীর কেন্দ্র থেকে এখন ওই বস্তু দূরত্ব হয়ে গেছে এই টোটাল r + h হয়ে গেছে। আগে ছিল r, এখন আরো h বাড়ছে। তাইলে এই উচ্চতায়, দেখো এই উচ্চতায়, পৃথিবী থেকে এই উচ্চতায়, তাইলে এখন আমরা কি পড়তেছি বলতো, পৃথিবী হতে h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, কি পড়তেছি, যে G' = দেখো আগে ছিল এখানে G = gm/r², তাই না? এখন দেখো তো, আমি এটা দেখে বস্তুটা আর h পরিমাণ তুলছি, এখন টোটাল দূরত্ব হয়ে গেছে r + h, যেহেতু r + h হয়ে গেছে, এখন এই ব্যাসার্ধ r এর জায়গায় এখানে কি হবে বলতো, r + h হোল স্কয়ার হবে। নিয়ম তো ছিল G = gm/r² হবে, যেহেতু আমি এখন কেন্দ্র দেখে r + h উচ্চতায় তুলাই ফেলছি, তাহলে এখন তোমার হচ্ছে G' হবে gm/r + h হোল স্কয়ার। আমরা কি এটা বুঝতে পারছি বলো তো? G' কি পাইছি, gm/r + h হোল স্কয়ার পাইছি, এটা পাইছি অভিকর্ষজ ত্বরণ। এটা কই পাইছি, পৃথিবী হতে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কই পাইছি বলতো, পৃথিবী হতে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ পাইছি। সো পৃথিবী হতে এই উচ্চতায় আমি সবার ক্লাস করাবো, হায়ার মেথড করাবো, আমাদের সময় দাও। তাহলে G' = gm/r + h হোল স্কয়ার পাইছি। দেখো তোমার বইয়ের ডাইরেক্ট সূত্র ছিল G' = gm/r + h হোল স্কয়ার। এখন এই সূত্র কই থেকে আসছে, দেখো এই কই থেকে আসছে আমি পুরো জিনিসটা জানছি। সো এইভাবে যখন আমরা জানবো, এইভাবে সূত্রটা কই থেকে আসছে ওই জিনিসটা যখন জানবো, তখন আমরা বেটার ভাবে শিখতে পারবো, বলো তো, তাই না? তোমাদের কখন আর বলতে পারবা? ওকে, হাফ ইয়ারলির আগে প্রথম 4টা অধ্যায় অবশ্যই শেষ হবে, তুমি চিন্তা করে না, সব শেষ করাই দিব, ঠিক আছে? এই যে জিএম, এখানে এমটা হচ্ছে ক্যাপিটাল এম, এই এম হচ্ছে পৃথিবীর ভর, ঠিক আছে? এখানে যে এম, এই এমটা হইতেছে, দেখো এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, ঠিক আছে? এই এম হইতেছে পৃথিবীর ভর। সো পৃথিবীর ভর হচ্ছে প্রায় 6 × 10⁻24 কেজি, বাট তোমাদের বইলা দিব উদ্দীপকের, সমস্যা নাই, ঠিক আছে? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? আর এইচ কি, ওই পৃথিবী থেকে বস্তুর উচ্চতা,
এইচ হচ্ছে পৃথিবী থেকে বস্তুর উচ্চতা, এই জায়গায় এইচটা কি, এইচ হচ্ছে পৃথিবী হতে বস্তুর উচ্চতা, এই যে উচ্চতা জাস্ট লিখে দিই তাইলে হবে। সো এগুলার একক লাগলে দেখো, উচ্চতার একক হচ্ছে মিটার, বরের একক কেজি, ব্যাসার্ধের একক মিটার, আর জি প্রাইম তো অভিকর্ষজ ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণের সূত্র কি বলতো, এই যে আমরা অভিকর্ষজ ত্বরণের সূত্র পড়ছি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, কি বলতো, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের সূত্র কি বলো, এখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর অভিকর্ষজ ত্বরণের একক, এই যে অভিকর্ষজ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের একক। ঠিক আছে, ওকে। এবারে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে, এটা দেখলাম, এটা আমরা দেখছি, বলো আমরা অলরেডি একটা সূত্র জানি না বলছি, আসো আমরা অলরেডি একটা সূত্র জানি না বলছি, যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা কই জানছি বলো তো, পৃথিবী হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র। এটা কি, পৃথিবী হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র। এবারে দেখো ভাই, তোমার বইলা দে, অনেক মেতে, অনেক মেতে এই ক্লাসে কপি কল করাবো না, কপি করলে এটা আছে, এটা ওয়েট করো। দেখো ভাই তোমারে বুঝাই, এই যে এই মেতে কি হয়েছে বলো তো, এই মেতে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন অনেক মেতে পৃথিবীর ভর দেওয়া থাকে না, পৃথিবীর ভরের পরে উঠতে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ দেওয়া থাকে। এখন পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ আমরা জানি জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। আমরা এমন একটা সূত্র আবিষ্কার করব, এমন একটা সূত্র মেক করব, যেটা আসলে মানে যেই সূত্রটা দেওয়া থাকলে, বা যেই সূত্র দ্বারা পৃথিবীর ভর দেওয়া ছাড়া শুধু অভিকর্ষজ ত্বরণ দেওয়া থাকলে হচ্ছে আমরা বের করতে পারবো, মানে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কেমনে। দেখো আমরা অলরেডি জানি জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, তাই না? আমি একটা কাজ করবো এখন, বুঝছো, সেটা হচ্ছে দেখো, আমি যদি অভিকর্ষজ ত্বরণ আনতে চাই এই সূত্রের মধ্যে, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ আর কি, পৃথিবীর সারফেসে, তাহলে আমার জিএম বাই আর স্কয়ার একসাথে আনতে হবে। আমি একটা কাজ করি, এই যে জিএম আগে থেকে আছে, এটার নিচে আমি একটু আর স্কয়ার আইনা ফেলছি, আনছি, জিএম বাই আর স্কয়ার দিছি আনছি। এখন আমার কি এটা আনা উচিত হয়েছে? হয় নাই। ইন্টু দিয়ে আমি কি করছি, এই আর স্কয়ার নিচে আনছি, উপরে যদি আর স্কয়ার লিখি তাহলে এটা কাটাকুটি চলে যাইতেছে। ঠিক আছে, নিচে আর প্লাস এইচ হোল স্কয়ার যেমন আছে আমি ওইটা রাখছি বলো তো, রাখছি। আমি কি করছি বলো তো, এই জায়গায় আমি একটা কাজই করছি, সেটা হচ্ছে আগে থেকে জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ছিল, তা আমি এই জিএম এর নিচে আর স্কয়ার আনছি। কেন আনছি? যাতে এই জিএম বাই আর স্কয়ারের জায়গায় আমি জি লিখতে পারি। আর এই আর স্কয়ার আনা তো আমার উচিত হয় নাই, বেশি লিখে ফেলছে, এই জন্য ওইটা কাটার জন্য উপরে এখানে আর স্কয়ার লিখছি, যাতে এটা কাটা চলে যায়। নিচে আর প্লাস এইচ হোল স্কয়ার আছে, এটা এখানে লিখছি। তো তুমি আলটিমেটলি এটা হিসাব করে দেখো, এটা কাটা যাওয়ার পরে এই জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার এটাই হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা যেটা করতে পারবো, দেখো এখানে পাইলাম জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার যে আছে, এই জিএম বাই আর স্কয়ার মানে হচ্ছে জি, জিএম বাই আর স্কয়ার মানে হচ্ছে জি। ঠিক আছে, জিএম বাই আর স্কয়ার জায়গায় জি বসাইতে পারবো। আর এখানে কি আছে বলো তো, জি ইন্টু আর স্কয়ার আছে, নিচে আছে আর প্লাস এইচ হোল স্কয়ার। কি আছে বলো তো, জি ইন্টু এখানে আছে আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা আর একটু মডিফাই করতে পারি আমরা এই সূত্রটারে। কেমনে? সেটা হচ্ছে দেখো, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা দেখো দুইটার উপরেই যেহেতু স্কয়ার আছে, আমি ব্র্যাকেট দিয়ে একসাথে লিখে ফেলি, আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার একসাথে লিখে ফেলছি, যেহেতু দুইটার উপরে স্কয়ার আছে। সো এটাও একটা সূত্র বেরোইলো যে পৃথিবী হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র। এটাও বেরোইলো পৃথিবী হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। তাইলে দেখো আমরা এক্স্যাক্টলি পৃথিবী হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা ব্যাপার দেখাই, ওই যে এটা তোমাদের বইয়ে খুব বেশি নাই, তারপর আমি দিয়ে রাখতেছি, ওইটা এর জন্য ওইটার প্রমাণ দেখাবো না আপাতত। তো পৃথিবী হতে ডি গভীরতায়, মনে রাখবা পৃথিবীর গভীরে যদি ঢুকো, পৃথিবীর উচ্চতায় তো অভিকর্ষজ ত্বরণ বেশি, পৃথিবীর গভীরে যদি ঢুকো তাহলে অভিকর্ষজ ত্বরণ কত হবে বলো তো? পৃথিবীর গভীরে ঢুকলে অভিকর্ষজ ত্বরণের সূত্র কিরকম হবে? একবার পৃথিবী হতে ডি গভীরতায়, মনে রাখবা পৃথিবী হতে ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী হতে ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র দিতেছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর। একটু মনে রাখবা, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর। এটা প্রমাণ দেখাইতেছি না, কারণ এটা তোমাদের বইয়ে নাই সূত্র, আমি জাস্ট কাজে লাগবে জন্য লিখে রাখতেছি, এটা জাস্ট মনে রাখো, বাকিটার প্রমাণ দেখাইলাম। সো আমরা আলটিমেট যত সূত্র পাইছি এখন সবগুলা লিখি। ঠিক আছে, বুঝছো? কারো চ্যাপ্টার 8 যদি পরীক্ষায় থাকে তাহলে তুমি একটা কাজ করো, চ্যাপ্টার 8-এ আমার ইউটিউবে একটা প্লেলিস্ট আছে, অথবা আর্কাইভই তো আছে, আমি আর্কাইভ থেকে করে ফেলো।
ওকে, এইবারে ভাই তোমার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা অলরেডি কি কি সূত্র পাইছি বলো তো? আমরা পাইছি পৃথিবীতে অবিকর্ষজ ত্বরণ বা যে কোনো জায়গায় অবিকর্ষজ ত্বরণের স্বাভাবিক সূত্র হচ্ছে, দেখো অবিকর্ষজ ত্বরণের সূত্র কি পাইছি বলো তো? আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা অবিকর্ষজ ত্বরণের সূত্র পাইছি যে অবিকর্ষজ ত্বরণের সূত্র কি বলতো? অবিকর্ষজ ত্বরণ G ইজ ইকুয়াল টু gm/r স্কয়ার, এই সূত্রটা পাইছি অবিকর্ষজ ত্বরণের সূত্র। অবিকর্ষজ ত্বরণ G ইজ ইকুয়াল টু gm/r স্কয়ার পাইছি, তাই না? এটা হলো অবিকর্ষজ ত্বরণের সূত্র, G ইজ ইকুয়াল টু gm/r স্কয়ার। বুঝা ট্রাই করো, অবিকর্ষজ ত্বরণ G ইজ ইকুয়াল টু gm/r স্কয়ার। এখন আমাদের যেটা লাগবে, পৃথিবী হতে এই উচ্চতায় অবিকর্ষজ ত্বরণ পাইছি, পৃথিবী হতে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের দুইটা সূত্র পাইছি। পৃথিবী হতে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের কয়টা সূত্র পাইছি বলো তো? দুইটা সূত্র। একটা হচ্ছে G ইজ ইকুয়াল টু, মানে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের জি প্রাইম ধরি, একটা পাইছি আমরা gm ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল স্কয়ার, পৃথিবী হতে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের সূত্র। আরেকটা পাইছি জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু r বাই r প্লাস এইচ হোল স্কয়ার। ভালো মতো লিখে রাখো, ঠিক আছে? এই দুইটা সূত্র পাইছি, এটা একটা, ঠিক আছে, আর এই নিচে আর একটা, ঠিক আছে? ওকে, এরপরে পাইছি পৃথিবী হতে ডি গভীরতায় অবিকর্ষজ ত্বরণ। কি পাইছি বলতো? পৃথিবী হতে ডি গভীরতায় অবিকর্ষজ ত্বরণ। পৃথিবী হতে ডি গভীরতায় অবিকর্ষজ ত্বরণের সূত্র কি? সেটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, 1 মাইনাস ডি বাই আর। তো এগুলা জানলে আমরা এই টাইপের অনেকগুলা ম্যাথ এখন আমরা সলভ করলে কাহিনী খেয়াল খতম হয়ে যাবে। বলো, বুঝা গেছে? ভাই আসসালামু আলাইকুম, আমি ক্লাসে। হ্যাঁ, ওর ছুটি তো, ছুটিতে মেবি এখন সোয়াদ্রে দেন, আমি সোয়াদ্রে বইলা রাখছি, সোয়াদ্রে দিলে হবে। এতটুকু সূত্র লিখে হয়েছে বলো তো? এখন আমরা ম্যাথ সলভ করব, বলো তো? এখানে ম্যাথ আছে, প্রথমে এই ম্যাথটা কি তোমরা পারবা? 30 কেজিও 30 কেজি এত দূরত্বে আছে, বস্তু দুইটার মধ্যবর্তী মহাকর্ষীয় বল নির্ণয় করতে বলছে। প্রথম ম্যাথটা দেখো, তোমরা কি পারবা নাকি পারবা না? পারবো বলতেছো, তাইলে এটা করো।
ওকে, আসো দেখো বলছে 20 কেজি ও 30 কেজি বর্বিষ্ট দুইটা বস্তু এ ও বি পরস্পরতে 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় আছে। বস্তু দুইটার মধ্যবর্তী মহাকর্ষীয় বল নির্ণয় করতে বলছে। বলো মহাকর্ষীয় বলের সূত্র F = G * m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই সূত্র আমরা পড়ছি। এটা মহাকর্ষীয় বল বের করতে হলে m1 m2 আর d লাগবে। এটা m1, এটা হচ্ছে m2, তাদের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে d। তাই তুমি লিখবা সেখানে সব দেওয়া আছে। কি কি দেওয়া আছে বলো তো? m1 হচ্ছে 20 কেজি, ঠিক আছে। m2 কত দেওয়া আছে? m2 দেওয়া আছে 30 কেজি। বলো m1 20 কেজি, ঠিক আছে। m2 কত দেওয়া? m2 দেওয়া আছে 30 কেজি। এরপরে দেওয়া আছে এ ও বি পরস্পর মধ্যবর্তী দূরত্ব d = 10 মিটার, দিলাম 10 মিটার। আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক g এর মান 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ঠিক আছে। এটা g এর মান এটা আসছে, বুঝছো? ওকে, তাহলে এটা যদি g এর মান থাকে আমাদের তো মহাকর্ষীয় বল নির্ণয় করতে হবে। তাহলে লিখতে হবে বল F = G * m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তো g এর মান আমরা সবাই জানি 6.673 × 10⁻11 m1 m2। m1 কত বলো তো ভাই? m1 হচ্ছে এই জায়গায় 20 কেজি, m2 হচ্ছে 30 কেজি, ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 10। তাহলে 10 দিলাম, উপরে স্কয়ার আছে, তাহলে এটা হিসাব করলে f এর মান চলে আসবে। তো এটা হিসাব করো তো সবাই, এটা সবাই হিসাব করো। কত আসে বলো তো? 6.673 × 10⁻11 ইন্টু 20 × 30 ডিভাইডেড বাই 10 স্কয়ার। এটা আসতেছে 4.0038 × 10⁻10 নিউটন। বলের একক তো নিউটন, আমরা সবাই জানি। এই চ্যাপ্টার যেহেতু পড়তেছি বলের একক নিউটন, অ্যাটলিস্ট এটা আমরা সবাই জানি। সো এটা হচ্ছে আনসার। তোমাদের কি এটা বের হইছে সবার? আমারে বলো তো, সবার কি এটা বের হইছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইবারে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা। এটা তোমরা করো, দেখো দুইটা গোলকের ভর এত এত, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এত, এটা হচ্ছে ডি। পারস্পরিক আকর্ষণ বল কত হবে? দেখো জি এর মানও বলে দিছে এটা। তো এটা আকর্ষণ বল তোমরা করবা, এটা হচ্ছে HW। সেম কোশ্চেন পরবর্তীটা দেখো, লেখছে পৃথিবী পৃষ্ঠে এ বস্তুর ভর এত কেজি, ঠিক আছে। চন্দ্রের পৃষ্ঠে বি বস্তুর ভর হচ্ছে এত কেজি। এ ও বি এর মধ্যবর্তী আকর্ষণ বলের মান এত হইলে পৃথিবী হতে চন্দ্রের দূরত্ব জানতে চাইছে। দেখো মানে পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, এটা আছে চন্দ্রের পৃষ্ঠে, ঠিক আছে। এই যে দেখো এটা আছে পৃথিবীর পৃষ্ঠে, এটার ভর হচ্ছে 1000 কেজি। এটার ভর কত বলো তো? এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে আছে, এটার ভর হইতেছে ভাই 1000 কেজি। এটা কত? 1000 কেজি, ঠিক আছে। চন্দ্রের পৃষ্ঠে আরেকটা বস্তু আছে, এটার ভর হইতেছে 500 কেজি। এখন এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত বলছে বলো তো? মধ্যবর্তী দূরত্ব বলে নাই, এই দুইটার মধ্যকার আকর্ষণ বল বলছে। এফ এর মান কত বলছে? 2.31 × 10⁻2 নিউটন। এটা বলছে এদের মধ্যকার আকর্ষণ বল। তোমরা জানতে চাইছি পৃথিবী হতে চন্দ্রের দূরত্ব। তাহলে দেখো এটা যদি পৃথিবীর পৃষ্ঠে হয়, এটা যদি চন্দ্রের পৃষ্ঠে হয়, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্বটাই পৃথিবী হতে চন্দ্রের দূরত্ব মানে বুঝাইতেছে, তাই না? তাহলে পৃথিবী হতে চন্দ্রের দূরত্ব এই দুইটা বস্তু বুঝাইতেছে। তাহলে এই মধ্যবর্তী দূরত্ব এই ডি যদি বের করে, এই ডি হয়ে যাবে পৃথিবী হতে চন্দ্রের দূরত্ব, ঠিক আছে। তাই দেখো এখানে কি কি আছে? এখানে আমার দেওয়া আছে দুইটার ভর, m1 দেওয়া আছে 1000 কেজি, m2 দেওয়া আছে 500 কেজি, তাই না? এদের মধ্যবর্তী বল যেটা এফ এর মান দেওয়া আছে 2.31 × 10⁻2 নিউটন। এটা হচ্ছে এদের মধ্যবর্তী বল। এটা কি? এটা হচ্ছে এদের মধ্যবর্তী বল। তো এটা যদি মধ্যবর্তী বল হয়, ঠিক আছে, এটা যদি মধ্যবর্তী বল হয়, তাহলে আমাদের যেটা করতে হবে এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। সো আমরা জানি F = দেখো G * m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। আর গুণন করলে দেখো আমরা পাবো F * d স্কয়ার সমান G * m1 m2, অথবা ডাইরেক্ট এইভাবেই চেঞ্জ করা যায়, আর গুণনও লাগে না। দেখো এখানে d নিচে আছে, F উপরে আছে, দুটো কোস চেঞ্জ হবে, d স্কয়ার এই জায়গায় আসবে, G * m1 m2 আছে আগের মতোই, F টা নিচে আসবে এই জায়গায়। বুঝাইতে পারছি? ওকে, এরপরে যেটা লাগবে দেখো তো, এরপরে কি লাগবে আমাদের? বের করতে হবে d এর মান। তাহলে d = হবে স্কয়ারটা √ওভার হয়ে যাবে, এখানে থাকবে G আর m1 m2 ডিভাইডেড বাই F। এরপরে মান বসাইলে কাম সারছে। তো d = কি হবে বলো তো? √ওভার G এর মান হচ্ছে 6.673
ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু m1 m2 কত বলো তো? m1 হচ্ছে 1000 কেজি, m1 কত? m1 হচ্ছে 1000 কেজি, m2 হচ্ছে 500 কেজি। ঠিক আছে, তাদের মধ্যবর্তী বল কত বলছে বলো তো? F = 2.31 ইন্টু 10 ইনভার্স 2। ঠিক আছে, এইটা তাহলে এটা হিসাব করলে তোমার ডি এর মান চলে আসবে। বলো তো এটা হিসাব করলে কত আসে? দেখি, রুট ওভার 6.673 ইন্টু 10 ইনভার্স 11, ঠিক আছে, ইন্টু 1000 ইন্টু 500। ডিরেক্ট এটা ক্যালকুলেটারে বসাইতে হবে। ক্যালকুলেটারে বসানো কি তোমরা পারো না? তোমরা আমার ক্যালকুলেটার এক্সের ভিডিওটা দেখবা, ইউটিউবে আছে, ওইটা করলে ক্যালকুলেটারের ইউজ শিখে যাবা। তো এটা হিসাব করলে মধ্যবর্তী দূরত্ব ডি এর মান আসছে কত জানো? টেন ইনভার্স 2 নিউটন বলে দিস না, 10⁻² নিউটন বলে দিস, আমি তো এটাই বুঝতেছি না। একটা আনসার তোমাদের কত বের হয়েছে আমারে বলো তো? এটার আনসার কত বের হয়েছে? আমাদের ক্যালকুলেটর কি ভুল আনসার দিতেছে? 0 পয়েন্ট কত আসতেছে? এটার আনসার তোমরা একটু বলো আমারে কাইন্ডলি। ফিজিক্সের গাণিতিক ফিজিক্সটা আমার ক্যালকুলেটরটা পাইতেছি না, ক্যালকুলেটরটা দাও, ক্যালকুলেটরটা দাও। আচ্ছা হ্যাঁ, আমাদেরও আসছে সেম, সবার কি সেম আসছে? তাহলে এত কম আসার কথা না তো পৃথিবীতে জন্য, তো তাহলে এটাতে আমি ভুল আছে। ঠিক আছে, এটা মেবি 10⁻12 নিউটন, এটা 10⁻12 ধরো তো, হয়তো মানে কোয়েশ্চেনে হয়তো একটু ভুল আছে। 10⁻12 ধরলে কত হয়? 3800 মিটার আসছে। এনাম ভাইয়ের কল দাও না কেন সুয়াদ? তোমার আমি কি বলছি? মিটিং এ ছিলা, এটা ক্লাস আপলোড দিবে এসকিউ ক্লাস, আমি তোমার কি বলছি? আচ্ছা 10⁻12 দুইটাই করো, এর মান 10⁻12, তাও হচ্ছে আমাদের আসতেছে কত মিটার? 3800 মিটারের মতো আসছে, 3800.48 মিটার এটা আসছে। ঠিক আছে, 3800.48 মিটার আসছে, এটাই আনসার। যাই হোক, এটা হচ্ছে তোমাদের যেটা আমি একটু মান চেঞ্জ করছি। পৃথিবীতে চন্দ্রের দূরত্ব বলতেছে, তো পৃথিবীতে চন্দ্রের দূরত্ব অনেক হওয়ার কথা, তো এখানে কোয়েশ্চেনটা এমনভাবে দিতেছে মান কম আসতেছে, এই জন্য একটু খারাপ লাগতেছে। তো পৃথিবীতে চন্দ্রের দূরত্ব একটু বাড়াই দিলাম। যাই হোক, মেয়েতে এগুলো পারবা। এই যে আসছে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। ঠিক আছে, পৃথিবীর ভর নির্ণয় করতে বলছে। ঠিক আছে, পৃথিবীর ভর নির্ণয় করতে বলছে। তাইলে বলো তো এখানে কি আছে? পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে জি, পৃথিবীর ভর মানে কি এম এর মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে বলো তো আমরা পৃথিবীর ভর কই থেকে পাবো? পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ মানে জি ইজ ইকুয়াল টু gm/r² দেওয়া আছে, তাই না? পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু gm/r² দেওয়া আছে। তো এখান থেকে পৃথিবীর ভর এম, এই এম বের করতে হবে। কি বের করতে হবে? এম বের করতে হবে। কেমনে বের করবো বলো তো? সো দেখো, বাকি সব দেওয়া থাকলে এম বের করতে পারবো। সেখানে আমরা পাইলাম আর এর মান, পৃথিবীর ব্যাসার্ধ যেটা, আর এর মান
6.4 ইন্টু 10⁻6 মিটার, এটা হচ্ছে আর। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বইলা দিছে। তারপরে পৃথিবীর ভর এম জানতে চাইছে, আর এই জিটা তো আমরা এমনিতেই জানি সবাই, বলো এই জি এর মান কত? 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন আমরা বের করব পৃথিবীর ভর। দেখো আমরা জানি জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, ঠিক আছে? জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই না? এখন এটা যখন জানি সেটা হচ্ছে ক্রস গুণন করলে তুমি কি পাবা বলো তো? জিএম ইজ ইকুয়াল টু জি আর স্কয়ার। আমি বের করতে চাই পৃথিবীর ভর এখানে এম, তাহলে এম ইজ ইকুয়াল টু হবে জি আর স্কয়ার ডিভাইডেড বাই জিটা নিচে ভাগ হয়ে আসবে। তাহলে এখান থেকে এম এর মান পাবো, জি এর মান হচ্ছে আমরা জানি 9.81 বলে দিচ্ছি, এখানে এটা বলে দিচ্ছি, ওটা লিখতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ কত বলে দিছে? 6.4 ইন্টু 10⁻6, 6.4 ইন্টু 10⁻6 মিটার বইলা দিছে। উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিলাম। নিচে জি আছে, জি এর মান 6.673 ইন্টু 10⁻11, তাহলে এটা হিসাব করলে পৃথিবীর ভর বের হয়ে চলে আসবে। বলো কত আসে পৃথিবীর ভর? পৃথিবীর ভর কত আসে? 9.81 ইন্টু 6.4 ইন্টু 10⁻6, 6.673 ইন্টু 10⁻11। সবুজ আর একটা ছিল, যাই হোক সমস্যা নেই, এখন আর লাগবে না। তাহলে পৃথিবীর ভর আসতেছে 9 উপরে স্কয়ার দিতে হবে, এটাতে ভালো মতো হিসাব করতে হবে। হিসাবে গন্ডগোল লাগিয়ে দিলে পুরো মারা গায়ে যাবা। তো পৃথিবীর ভর কত আসছে? 6.0215 ইন্টু 10⁻24 কেজি। বরের একক তো কেজি, সো পৃথিবীর বরের একক কেজি, বরের একক কেজিটা সুন্দর মতো বসাবো, এটাই আনসার। ঠিক আছে, বলো স্যার এটাই কি বলে লাস্ট লেকচার? না, বলে হচ্ছে আরো 2 থেকে 3টা লেকচার হবে ভাই, মানে টোটাল লেকচার 8টা হবে, টোটাল লেকচার 8টা হবে। যাও, এটা যদি 5 নাম্বার লেকচার হয় তাহলে আরো 3টা হবে। ঠিক আছে ভাইয়া, কিন্তু একদম বেসিক থেকে ডিটেলসে সুন্দর মতো পড়াইতেছি। ওকে, তাহমিনা আক্তার সুমি, তোমার আনসার বের করা ভুল হয়েছে। দেখো এই পুরোটা যেমনে আছে এমনি ক্যালকুলেটারে তুলতে হবে, নাহলে সঠিক আনসার আসবে না। পুরোটা ক্যালকুলেটারে যেমনে আছে এমনি তুলতে হবে, ব্র্যাকেট ট্যাকেট দিয়া, স্কয়ার টয়ার দিয়া। ঠিক আছে, ওকে। তাহলে এটা শেষ হইলে আমরা পরবর্তী মেতে যাই। দেখো বলছে পৃথিবী বিশ্ব থেকে 60 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত, তাই না? দেখছো পৃথিবী পৃষ্ঠ থেকে 60 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জানতে চাইছে। আমরা একটু আগেই পড়ছি পৃথিবী হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত। দেখো তো, আমরা জানি পৃথিবী হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এটা একটা। আরেকটা সূত্র হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এটা আরেকটা। এখন তুমি কোন সূত্রটা ইউজ করবা বলো তো? তুমি কোন সূত্রটা ইউজ করবা, এটা হচ্ছে তোমার উপর। তুমি কোন সূত্রটা ইউজ করবে এটা বুঝে শুনে ইউজ করতে হবে। দেখো তোমার এখানে কি কি দেওয়া আছে? পৃথিবীর ভর দেওয়া আছে, মানে এম দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ এখানে ভুল দিছে যদিও, পৃথিবীর ব্যাসার্ধ তো এটা না, 6.37 ইন্টু 10⁻6 মিটার হবে। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এটা জি এর মান দেওয়া আছে। তাইলে বলো তো আমরা এটা দিয়ে করতে হইলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ লাগবে, সো এটা দিয়ে করতে পারবো না। এটা দিয়ে দেখো এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করতে পারবো, কজ আমার পৃথিবীর ভর দেওয়া আছে, তারপরে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, আর উচ্চতাটাও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা উপরের সূত্রটা দিয়ে করবো। এইভাবে কোন সূত্র দিয়ে ম্যাথ করবো এটা আগে খুঁজে বের করতে হবে। ভাইকে বুঝে দিতে পারছি বলো তো? কোন সূত্র দিয়ে ম্যাথ করবো ওই জিনিসটা আগে খুঁজে বের করতে হবে। তো এখানে কি এর মান দেওয়া আছে বলো তো? এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 6.37 ইন্টু 10⁻6 মিটার, এটা হচ্ছে আর। উচ্চতা কত? পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা 60 কিলোমিটার। এই কিলোমিটারে মিটারে নিতে হবে মনে হয়, বা কিলোমিটার থেকে মিটার নিতে হলে 1000 দিয়ে গুণ দেওয়া লাগে, অথবা 10⁻³ দ্বারা গুণ দেওয়া লাগে, এই যে মিটারে চলে গেছে। ঠিক আছে, এরপরে দেখো পৃথিবীর ভর এম এর মান কত দিছে? 5.98 ইন্টু 10⁻24 কেজি। এটা ভুল হইলে হবে না, এটা 10⁻24 হবে। 5.98 ইন্টু 10⁻24 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর এর মান, আর এর মান কত দেওয়া আছে বলো তো? 6.37 ইন্টু 6.37 ইন্টু 10⁻6 মিটার দেওয়া আছে। বুঝতে পারছি?
কারণ আমাদের লাগবে কি বলতো এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, পৃথিবীতে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ লেখো। এটা হতে হবে বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে 60 কিলোমিটার উচ্চতা অভিকর্ষ ত্বরণ। এটা লিখো পৃথিবী হতে 60 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কি হবে ভাই বলো তো? জি ইজিক্যাল টু হবে জি প্রাইম ইজিক্যাল টু এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে জি ইজিক্যাল টু জি প্রাইম ইজিক্যাল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তো এবার জাস্ট মান বসাইলে হয়ে যাবে। বলো জি এর মান আমরা জানি 6.673 ইন্টু 10 ইনভার্স 11, তাই না? 6.673 ইন্টু 10 ইনভার্স 11। এম এর মান কত? 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার, এম এর মান হচ্ছে 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। আর প্লাস এইচ, আর এর মান হচ্ছে 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এইচ কত? 60 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সব ঠিকঠাক মতো বসাইলাম। তো এই পুরোটার উপরে স্কোয়ার আছে, এই পুরোটার উপরে স্কোয়ার দিলাম। এবার যেমনে আসো এমনি পুরোটা ক্যালকুলেটারে তুলতে হবে, নাইলে মান আনসার ঠিকঠাক মতো আসবে না। পুরোটা যেমনে আছে এমনি ক্যালকুলেটারে তুলো ব্র্যাকেট ট্যাকেট দিয়া, ঠিক আছে? 6.673 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস 60 ইন্টু 10 টু দি পাওয়ার 3 স্কোয়ার 9.65 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। তাহলে পৃথিবী হতে 60 কিলোমিটার উচ্চতা অভিকর্ষ তখন কত আসলো? 9.65 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা কি বুঝতে পারছো বলো তো? এই যে আফসার আর ভুল হয়েছে, আনসার হচ্ছে 9.65 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই আনসার আসতে হবে সবার। ক্যালকুলেটার ঠিক মতো বসে করো। আর্কাইভ ক্লাসগুলো দেখা যায় না, তুমি কাইন্ডলি কল সেন্টারে যোগাযোগ করো, ওরা তোমার সলভ করাই দিবে। আর জুলাইয়ের আগে ইনশাল্লাহ সব কমপ্লিট হবে, চিন্তা করো না। ডান। এরপরে আসো এটা তোলা শেষ হয়ে গেলে পরেরটাতে আসো। পৃথিবী পৃষ্ঠ হতে 300 কিলোমিটার উপরে জি এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। এইবারে যদি তুমি চাও তাহলে জি প্রাইম ইজিক্যাল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এই সূত্র দিয়ে করতে পারবা না, কারণ এখন হচ্ছে এম এর মান দেওয়া নাই, পৃথিবীর ভর দেওয়া আছে, দেওয়া নাই। এখন দেওয়া আছে কি? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে তোমরা এই সূত্র দিয়ে করতে হবে, জি প্রাইম ইজিক্যাল টু জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এই সূত্র দিয়ে করতে হবে। ভাইকে বুঝাইতে পারছি? আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাইলে আসো, আমি এবার তোমার সলভ করে দিই। এখানে কি কি দেওয়া আছে বলো তো? এখানে তোমার দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার উচ্চতা অভিকর্ষ ত্বরণ বের করতে হবে। সো এইচ এর মান 300 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে যাইতে হলে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ দিতে হবে। তো 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ দিলাম, মিটারে চলে গেছে, ঠিক আছে? এরপরে দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর 6400 কিলোমিটার। বলো কিলোমিটার থেকে মিটারে যায় কেমনে ভাইয়া? 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ দিয়া, তো এটা মিটারে গেল। এরপরে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে জি এর মান কত? 9.80 মিটার পার সেকেন্ড স্কয়ার।
বের করতে বলছে পৃথিবী পৃষ্ঠতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইমের মান, তাই না? তাহলে দেখো আমরা কি জানি বলো তো, দেখো অতএব আমরা জানি পৃথিবী পৃষ্ঠতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে জি এর মান কত? জি এর মান পাইছি 9.80 ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর এর মান কত? আর এর মান হইতেছে 6400 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই নিচে হচ্ছে আর এর মান 6400 ইন্টু 10⁻³ প্লাস এইচ এর মান কত আছে? এইচ এর মান আছে 300 ইন্টু 10⁻³। ঠিক আছে, এরপরে দেখো পুরোটার উপরে স্কোয়ার আছে, আমি পুরোটার উপরে স্কোয়ার দিলাম। এইটা হিসাব করে এবার ক্যালকুলেটারে বসে হিসাব করো। 9.8 ইন্টু 6400 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 6400 ইন্টু 10⁻³ প্লাস 300 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার। তো এটা হিসাব করলে আমাদের 8.94 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। তাহলে এটাই হলো পৃথিবী পৃষ্ঠতে 300 কিলোমিটার উচ্চতা অভিকর্ষ ত্বরণ জি প্রাইমের মান। যখন দেখো আমাদের কি এর মান দেওয়া থাকবে, পৃথিবীর ভর না দিয়ে যদি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমরা এই সূত্র দিয়ে করব। এই জিনিসটা মনে রাখো, বুঝতে পারছি? তামিম খানে কি ম্যানুয়ালি সবগুলা করছে, এনরোল করছো মানে একসাথে অল ইন ওয়ান করছে? যদি এনরোল করে দেখো তাইলে হচ্ছে তুমি আমারে পার্সোনালি যোগাযোগ করো আমার সাথে, ঠিক আছে? এরপরে কি আছে দেখি তো। এই যে এই যে এই যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সিকিউতে আসছিল, বুঝছো? এই ম্যাটটা সিকিউতে আসছিল, আমরা একটু সিকিউ দেখি কই আছে। এবার এটা স্ট্যান্ডার্ড ম্যাথ করবো আমরা এই টাইপ থেকে, তাইলে মনে করো তোমার পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমার কাছে মনে হইতেছে বল চ্যাপ্টারটা আমরা অনেক সুন্দর মতো শেষ করতেছি, তাই না পোলাবান? বলো তো ভাই, আরে বল চ্যাপ্টারটা আমরা অনেক সুন্দর মতো শেষ করতেছি না? অনেক ভাল লাগতেছে কিন্তু আমাদের শেষ করে, ঠিক আছে? দেখো এই ম্যাথটা যশোর বোর্ড 2024 আসছিল, এই ম্যাথটা যশোর বোর্ড 2024 আসছিল। টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটা বইয়ের কার্যকরী বল এত নিউটন। মহাবিশ্বের দুটি ভিন্ন ভিন্ন স্থানে এক্স ও ওয়াই এদের বলের অনুপাত দেওয়া আছে, এদের ব্যাসার্ধের অনুপাত এত হইলে প্রদত্ত তথ্যের আলোকে কোন স্থানে বইয়ের ওজন কম হবে বের করতে বলছে। এই সেম কোয়েশ্চেনটা এই জায়গায় দেখো তো নাসিমা কাদের মোল্লাতে আসছে। দৃশ্যকল্প 1, টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটা বইয়ের কার্যকরী বল এত। মহাবিশ্বের দুটি ভিন্ন ভিন্ন স্থান এক্স ও ওয়াই এর বরের অনুপাত এত এত, এদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। কোন স্থানে বইটির ওজন কম হবে বের করতে বলছে। দুইটা কোয়েশ্চেনই সেম। সো আমি এইটা করাই দেই, তাহলে ওইটা তোমরা করতে পারবা। দেখো এই টাইপের ম্যাথ তুমি কেমনে করবা, এটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড ম্যাথ। যখন বরের অনুপাত দেওয়া থাকবে তখন কেমনে করা লাগে ব্যাপারটা বুঝে ফেলো। দেখো তোমার টেবিলে রাখা 500 গ্রাম বরের একটা বইয়ের কার্যকরী বল দেওয়া আছে 4.88 নিউটন, ঠিক আছে? তো এটা আমার লাগবে না, আমার লাগবে, দেখো আমারে বলছে মহাবিশ্বের দুইটা ভিন্ন ভিন্ন স্থান এক্স ও ওয়াই। মনে করো মহাবিশ্বের দুইটা গ্রহ থিঙ্ক করো, তাহলে সহজ হবে। মনে করো এক্স একটা গ্রহ, ওয়াই আর একটা গ্রহ। এক্স আর ওয়াই গ্রহের বরের অনুপাত দেওয়া আছে এম অনুপাত এম সমান 81:1। এদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে আর অনুপাত আর সমান 4:1। এবং এক্স এর, দেখো এটা যেহেতু এক্স, তাহলে এক্স গ্রহের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। বলছে প্রদত্ত তথ্যের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে। দেখো এখন বইয়ের ওজনের সূত্র কি ভাইয়া? ওজনের সূত্র হচ্ছে ভাইয়া W = mg। তাহলে ওজন নির্ভর করে, বর তো ফিক্সড, বইটির বর 500 গ্রাম, 500 গ্রাম মানে হচ্ছে 0.5 কেজি।
এটা ফিক্স, এটা নড়চড় হইতেছে না, এটা নড়চড় হইতেছে না। তারপর ফিক্স, তাইলে তার ওজন ডিপেন্ড করতেছে অভিকর্ষ ত্বরণের উপর। তার ওজন ডিপেন্ড করতেছে কার উপর বলো তো? তার ওজন ডিপেন্ড করতেছে অভিকর্ষজ ত্বরণের উপর। যেহেতু তার অভিকর্ষ ত্বরণের উপর ওজন ডিপেন্ড করতেছে, তাইলে আমি যেটা করব, এক্স গ্রহের অভিকর্ষ ত্বরণ বলে দেওয়া আছে, আমার যেটা করতে হবে ওয়াই গ্রহের অভিকর্ষ ত্বরণটা বের করতে হবে। কি করতে হবে বলো তো? ওয়াই গ্রহের অভিকর্ষ ত্বরণটা বের করতে হবে। এই ওয়াই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে পারলে আমি ওয়াই গ্রহের ওজনও বের করতে পারবো। এক্স গ্রহের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, এক্স গ্রহের ওজনও বের করতে পারবো আমরা। ঠিক আছে, কজ বর জানি, শুধু অভিকর্ষ ত্বরণ পাইলে হয়ে গেছে। তো আমাদের আলটিমেটলি প্রথম কাজ ওয়াই গ্রহের অভিকর্ষ ত্বরণ কত বের করা। সো এই ম্যাথটা কেমনে সলভ করবা ভাইয়া? ভাই তোমার বুঝাই দিই। দেখো এই ম্যাথটা সলভ করবা তুমি এমনে। কেমনে? এই যে এমনে আসো, এই ম্যাথটা সলভ করবো হচ্ছে আমরা এমনে। এখানে কি কি দেওয়া আছে বলো তো? এখানে বস্তুর পর m সমান 0.5 কেজি দেওয়া আছে। সো এটা এখন লাগবে না, আমরা আগে হচ্ছে ওয়াই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করি। দেখো তোমার বলছে এক্স ও ওয়াই গ্রহের বরের অনুপাত হচ্ছে এত এত, তাই না? তাহলে বলো তো আমার এখানে কি দেওয়া আছে? m অনুপাত m সমান 81:1 দেওয়া আছে। ব্যাপারটা বুঝো। তাহলে আমরা এটারে লিখতে পারবো, দেখো ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল m। ঠিক আছে, ক্যাপিটাল M এটা উপরে আছে, মানে এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। পূর্ব রাশি উপরে লিখলাম, উত্তর রাশির নিচে লিখলাম। এখানেও সেম হবে, পূর্ব রাশির উপরে উত্তর রাশির নিচে লিখছি। তাহলে এখান থেকে একটা ব্যাপারে দেখো, আমি যদি ক্রস গুণন করি তাহলে এই ক্যাপিটাল M ইজিক্যাল টু কি পাবো? 81m, 81 স্মল m পাবো। এই জিনিসটা বুঝবা। ঠিক আছে, ক্যাপিটাল M ইজিক্যাল টু 81 স্মল m পাইলাম। এখন তুমি ভালো মতো বুঝো জিনিসটা। সেটা হচ্ছে এখানে যে m দেওয়া, m হচ্ছে x গ্রহের বর, x গ্রহের বর। ঠিক আছে, m অফ x। এখানে স্মল m যেটা, স্মল m হইতেছে y গ্রহের বর, m অফ y। ঠিক আছে, এই জিনিসটা মনে রেখো। এখানে এখানে যেটা হইতেছে দেখো, x গ্রহের বর যেটা, x গ্রহের বর m অফ x হচ্ছে এই জায়গায় এই ক্যাপিটাল m-টা। x প্রথমে আছে, সো x গ্রহের বর ক্যাপিটাল M, এবং m অফ y বা y গ্রহের বর হচ্ছে এই স্মল m। সেম ভাবে এই যে দেখো x এর x গ্রহের ব্যাসার্ধ r অফ x, এটা হচ্ছে তোমার এই ক্যাপিটাল R। y গ্রহের ব্যাসার্ধ r অফ y যেটা, এটা হচ্ছে স্মল r। ঠিক আছে, তো এইভাবেও থিঙ্ক করতে পারো, তাইলেই হবে। তো এখানে যেমনি মনে করো বরের একটা সমীকরণ পাইছি, সেমভাবে ব্যাসার্ধ দিয়ে করতে হবে। আবার কি কি আছে বলো তো? আবার r অনুপাত r, এটা দিছে কত বলো তো? 4:1। সো এই সেম এটার মতো লিখলে দেখো r বাই r হবে 4/1। ক্রস গুণন করলে ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু পাবো 4r। এখন দেখো ভাই তোমারে বুঝাই, সব ডাটা মতে আমি যদি x গ্রহের অভিকর্ষ ত্বরণ জানতে চাই, দেখো দেখো g অফ x সমান কি হবে আমারে বলো তো ভাই? g অফ x সমান কি হবে? g অফ x সমান হবে, দেখো g অফ x সমান হবে gm অফ x ডিভাইডেড বাই r অফ x স্কয়ার। মানে কি বুঝাইছি বলো তো? x গ্রহের অভিকর্ষ ত্বরণ বা x এর যদি অভিকর্ষ ত্বরণ বের করতে চাই x স্থানে, তাহলে x যে গ্রহ আছে এটার বল লাগবে এবং ওইটার ব্যাসার্ধ লাগবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? তো তুমি এটারে ডাইরেক্ট এইভাবেও লিখতে পারো। দেখো যেহেতু এখানে তোমার ইন্ডিকেট কইরা বইলাই দিছে, ইন্ডিকেট কইরা কি বইলা দিছে বলো তো? যেহেতু তোমার এখানে ইন্ডিকেট কইরা বইলাই দিছে যে x গ্রহের বর ক্যাপিটাল M, y গ্রহের x গ্রহের ব্যাসার্ধ ক্যাপিটাল R, তাহলে তুমি ডাইরেক্ট লিখে ফেলো g অফ x ইজ ইকুয়াল টু gm ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কয়ার। আর তোমার যদি y গ্রহের অভিকর্ষ ত্বরণ লাগে তাহলে g অফ y ইজ ইকুয়াল টু হবে g স্মল m ডিভাইডেড বাই স্মল r স্কয়ার। কারণ y গ্রহের ব্যাসার্ধ, এই যে y এর বর হচ্ছে স্মল m আর এই y এর ব্যাসার্ধ হচ্ছে স্মল r। এজন্য y এর অভিকর্ষ ত্বরণ বের করার সময় স্মল গুলো ইউজ করছি, x এর সময় ক্যাপিটাল গুলো ইউজ করছি, যেটা যেমনি দেওয়া আছে এমনি আর কি। তাহলে একটা কাজ দেখতে পারো, এখানে আমরা কি জানি দেখো, এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে দেখো g অফ x আছে, এটা সমান gm ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এই m এর জায়গায় আমরা 81m বসাইতে পারি কিনা বলো তো? সো এতটুকু কইরাও রাখতে পারো, বাট তোমারে আমি সহজ দেখাই। দেখো তুমি যখন দুইটা সমীকরণ লিখবা, তোমারে আরো সহজে করে। দেখো দুইটা সমীকরণ লিখছি, সমীকরণ এই টাইপের মধ্যে দুইটা সমীকরণ পাইছি। ঠিক আছে, এটারে কপি করে এই জায়গায় আনলাম, দুইটা সমীকরণ পাইছি। সো আমি এটারে ধরলাম মনে করো 1 নং সমীকরণ, এটারে ধরলাম 2 নং সমীকরণ। সো আমি যেহেতু y এর অভিকর্ষ ত্বরণ বের করতে চাই y এর, তো আমি এখানে যেটা করব, y যেহেতু 2 নং সমীকরণ, 2 নং সমীকরণে 1 নং সমীকরণ দ্বারা ভাগ দিই। 2 নং সমীকরণে 1 নং সমীকরণ দ্বারা ভাগ দিলে কি হবে বলো তো? 2 নং সমীকরণে g অফ y আছে, এটারে 1 নং সমীকরণের g অফ x দ্বারা ভাগ দিলাম, ভাগ দিছি। এবারে এখানে কি হবে বলো তো? g অফ y কত? g অফ y হচ্ছে এখানে দেখো gm বাই r স্কয়ার।
জি এম, এমটা হচ্ছে স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই বাঘ দিলাম আমি, ঠিক আছে, বুঝতেছো তোমরা? ওকে, সো একটা কাজ করো, এই বাঘ এইভাবে না দিয়ে আমরা বাঘ এইভাবে দিলেও তো সমস্যা নাই, তাহলে আমাদের জায়গাটা বাঁচবে আর কি। এই যে বাঘটা আছে, এই দেখো আমি জি অফ ওয়াই হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, স্মল আর স্কোয়ার দিলাম, বাঘটা এইভাবে না দিয়ে আমি এইভাবে বাঘ দিয়ে দিছি আর কি। এবার জি অফ এক্স এর মানটা লিখবো, জি অফ এক্স এর মান হচ্ছে জি এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা পাইতেছি জি অফ ওয়াই ডিভাইডেড বাই জি অফ এক্স ইজ ইকুয়াল টু জি স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, বাঘরে গুণ করলে এটা উল্টে যাবে, ঠিক আছে, পরেই উল্টাই নাকি, উল্টে যাবে, উল্টে ক্যাপিটাল আর স্কোয়ার যাবে উপরে আর জিএম আসবে নিচে। অনেক স্লো করতেছি যাতে তোমরা বুঝো না, এনে নতুন উঠছো যাতে বোঝার জন্য স্লো করতেছি। জিএম এটা হচ্ছে স্মল এম, বুঝো, স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এই আর এর জায়গায় দেখো ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল 4r লেখা যায়, দেখো ক্যাপিটাল আর সমান 4r, ক্যাপিটাল আর সমান স্মল 4r, দেখছো আর এর জায়গায় আমরা 4 স্মল আর বসাইতে পারি, স্কোয়ার এস স্কোয়ার দিলাম, পরে জি ইন্টু এই যে ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এম এর জায়গায় আমরা স্মল 81টা এম বসাইতে পারবো, এই ক্যাপিটাল এম এর জায়গায় স্মল 81 এম বসাইলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা পাইলাম জি অফ ওয়াই ডিভাইডেড বাই জি অফ এক্স ইজ ইকুয়াল টু জি স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই বাঘ গুণ আকারে আছে, এটা হবে দেখো 16 আর স্কোয়ার, এটা হবে দেখো জি তারপরে 81 স্মল এম আছে, এই স্মল এম কাটা, এই আর স্কোয়ার কাটা, এই জি কাটা, তাহলে আমরা এখানে আলটিমেটলি কি পাইলাম বলো তো, জি অফ ওয়াই ডিভাইডেড বাই জি অফ এক্স, এটা সমান 16/81 আছে, 16/81 আছে, তাহলে জি অফ ওয়াই সমান কি হবে বলো তো, এই যে 16/81 আছে, ঠিক আছে, এই 16/81 ক্যালকুলেটারে হিসাব করলে কত আসে, 16/81, 16/81 ক্যালকুলেটারে হিসাব করলে আসে 0.1975 এটা আসছে, ঠিক আছে। তো জি অফ ওয়াই সমান এটা হিসাব করলে এটা আসছে, এখন জি অফ এক্স এই জায়গায় গুণ হয়ে গেছে, ব্যাকে বুঝাইতে পারছি, জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু আসবে 0.1975 আছে, এই জি অফ এক্স এর মান কত দেওয়া আছে 9.8, এটা আমরা বসাইলাম, তাহলে এখান থেকে জি অফ ওয়াই হিসাব করে আমরা পেয়ে গেছি, কত পাইছি বলো তো, এটা ইন্টু 9.8, এটা আসতেছে কত 1.9358 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা কত পাইছি বলো তো 1.93, জি অফ ওয়াই পাইছি আমরা 1.9358 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি অফ ওয়াই পাইছি 1.9358 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এবার জি অফ ওয়াইও পেয়ে গেছি, জি অফ এক্সও পেয়ে গেছি, এবার আমাদের ইজি হবে, এবার লিখবো এক্স স্থানে বইয়ের অভিকর্ষ, এক্স স্থানে বইয়ের ওজন, ঠিক আছে, কি লিখবো বলো তো, এক্স স্থানে বইয়ের ওজন, তো এক্স স্থানে বইয়ের ওজন কি হবে, এক্স স্থানে বইয়ের ওজন অবভিয়াসলি হবে ডাব্লিউ অফ এক্স, ওজন ডাব্লিউ যেহেতু, তাহলে বইয়ের ওজন মানে ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি, সো এক্স স্থানে ওজন বের করতেছি যেহেতু এক্স স্থানের অভিকর্ষ ত্বরণটা ইউজ করব, তাহলে বইয়ের ভর পাইছি 0.5 কেজি এম এর মান, আর এক্স স্থানে অভিকর্ষ ত্বরণ 9.8 আমরা জানি, এটা হিসাব করলে কত আসে 0.5 ইন্টু 9.8, এটা হিসাব করলে আসে দেখো কত, এটা আসতেছে 4.9 ওজনের একক নিউটন, 4.9 নিউটন আসলো, কত আসলো বলো তো 4.9 নিউটন। আরেকটা ওয়াই স্থানে বইটির ওজন, ওয়াই স্থানে ভালো মতো বুঝো, ওয়াই স্থানে বইটির ওজন কি হবে, ওয়াই স্থানে বইটির ওজন হবে ডাব্লিউ অফ ওয়াই, ওয়াই স্থানে বইটির ওজন হবে এম জি অফ ওয়াই, এম এর মান 0.5 কেজি, আর ওয়াই স্থানে অভিকর্ষ তখন আমরা কত পাইছি বলো তো 1.938, কত পাইছি 1.938 পাইছি, তাহলে এটা হিসাব করো 0.5 ইন্টু 1.938, এটি হিসাব করলে কত আসতেছে বলো তো 0.9679 নিউটন। এটা দেখো এক্স স্থানে অভিকর্ষ তখন আসছে, এক্স স্থানে বইয়ের ওজন আসছে এটা, ওয়াই স্থানে ওজন আসছে এটা, কোথায় বেশি বলো তো, এক্স স্থানে বইয়ের ওজন বেশি, অতএব এক্স স্থানে বইয়ের ওজনটা ওয়াই স্থানে বইয়ের ওজন থেকে বেশি, এটাই আনসার। আমাদের এটাই জানতে চাইছিল যে কোথায় বইটির ওজন কম হবে, কোথায় কম হবে বলো তো, কম যদি দেই তাহলে তুমি এইভাবে দিও যে ওয়াই স্থানে কম, এটার আগে দিও যে ওয়াই স্থানে কম, কমের চিহ্ন দিও, আর এক স্থানে বেশি, বুঝছি আমরা। বলে এই ম্যাটটা কি সবাই বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো ভাই, অনেক স্লো, অনেক সুন্দর মতো স্লোলি পড়াইছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে ঠিক আছে।
যারা 9 এ কোর্সটা কিনছো তোমাদের এটা পুরো 9 এর জন্য, বুঝছো? 10 এর জন্য গেলে আর একটু কিনতে হবে। আগের স্লাইড লাগলে এই নাও আগের স্লাইড। তো এইটা শেষ, বুঝছো? এই টপিকটা শেষ। এখন কি নেক্সটে একটা সিকিউ সলভ করাবো, পরে কপিক্যাল হচ্ছে নেক্সট ক্লাসে করতে হবে। কপিক্যাল আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? এটাই তো আগের স্লাইড। এবারে আসো আমরা হচ্ছে কিছু ম্যাথ সলভ করি। ঘর্ষণ সহগের ম্যাথ পড়ছিলাম, তোমাদের মনে আছে বলো তো? ঘর্ষণ সহগের ম্যাথ পড়লে এই ম্যাথটা একটু করো তো। ঘর্ষণ সহগের ম্যাথ পড়লে এই ম্যাথটা একটু করো। তো কি বলছে? বলছে এক টেবিলে রাখা 500 নম্বর একটা বইয়ের কার্যকরী বল এত নিউটন। একটু আগে যেটা দেখছি। তো গতি ঘর্ষণ সহগ বের করতে বলছে। কি বের করতে বলছে? ঘর্ষণ সহগ। দেখো আমি তোমাদের পড়াইছিলাম কিন্তু ঘর্ষণ বল Fk = ঠিক আছে মিউ ইনটু ডাব্লিউ। তো এই মিউটা হচ্ছে ঘর্ষণ সহগ। কি বলছি বলো তো? এই মিউটা হইতেছে ঘর্ষণ সহগ। এই মিউ কি? এই মিউ হইতেছে ঘর্ষণ সহগ। এই মিউ হইতেছে ঘর্ষণ সহগ। আর ডাব্লিউ হইতেছে ওজন, ঠিক আছে? ওজন। তো বলছে টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটা বইয়ের কার্যকরী বল এত। কার্যকরী বল আমরা জানি F প্রাইম। এই কার্যকরী বলের সূত্র কি বলো তো? এটা কি আমরা করছিলাম আমরা আগে? জানি না। কার্যকরী বলের সূত্র হচ্ছে F প্রাইম F মাইনাস ঘর্ষণ বল। এটা হচ্ছে কার্যকরী বলের সূত্র। তো এখান থেকে দেখো আমাদের ঘর্ষণ সহগ বের করতে হলে ঘর্ষণ বলটা জানা লাগবে। আর এফ কেমনে জানবো? এই যে টেবিলে রাখা যে বরের বস্তুটা আছে এটার ওজনই হইতেছে তোমার এফ, মানে এটার ওজনই হবে এটার প্রযুক্ত বল আর কি। টেবিলে একটা বস্তু রাখা আছে, বুঝছো? তো এটার ওজন যেটা এটা নিজের থেকে কাজ করবে, এটাই হচ্ছে তার প্রযুক্ত বল। তো দেখো এখানে কি আছে? এম এর মান হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম মানে 0.5 কেজি। তাহলে তার প্রযুক্ত বল বা ওজন, প্রযুক্ত বল অথবা ওজন, এটা কি হবে বলো তো? প্রযুক্ত বল অথবা ওজন হবে F = mg। তো m কত বলো তো? m হইতেছে 0.5 কেজি, g হচ্ছে 9.8। এর হিসাব করলে মেবি 4.9 নিউটন আসবে। তাইলে 0.5 × 9.8 এটা কত আসতেছে? 4.9 নিউটন আসতেছে, তাই না? এটা আসতেছে। তো আমরা জানি
এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে সূত্র বসাবো। এখান থেকে আমরা ঘর্ষণ বলটা আগে বের করবো। ঘর্ষণ বল মাইনাস এফ কে প্লাস এফ কে আসছে, এখানে এফ আছে, এফ প্রাইম মাইনাস এফ প্রাইম হয়ে গেল। তাহলে এখানে দেখো আমরা কি পাবো আলটিমেটলি, এফ কে ইজ ইকুয়াল টু এই যে এফ পাইছি 4.9 নিউটন প্রযুক্ত বল, আর এটা হচ্ছে কার্যকরী বল মানে এফ প্রাইম 4.88 আছে। তাহলে হিসাব করলে যেটি পাবো 4.9 মাইনাস 4.88, এটা পাইলাম হচ্ছে আমরা 0.02 নিউটন। ঘর্ষণ বল কত পাইছি বলো তো, 0.02 নিউটন পাইছি। এফ কে কত পাইছি 0.02 নিউটন। তো আমরা জানি ঘর্ষণ বল এফ কে ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ডাব্লিউ। আমরা মিউ যদি বের করতে চাই তাহলে মিউ ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, এফ কে আছে, এই ডাব্লিউটা নিচে ভাগ হয়ে আসবে। তো এফ কে কত 0.02 এবং ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে তার 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 কি বলতো ওজন, ওজন পাইছি 4.9 নিউটন, এটাই কিন্তু ডাব্লিউ। এই 4.9 নিউটনটাই হচ্ছে ডাব্লিউ এবং তার বল একই সাথে আর কি, ঠিক আছে। তো এটা হিসাব করলে 0.02 ভাগ 4.9 কত আসে বলো তো, এটা আসতেছে 0.00408, এটা আসছে ঘর্ষণ সহগ। সো এটাই আনসার, আশা করি বুঝতে পারছো। এফ কে সূত্র পড়াই নাই, গত ক্লাসে কি পড়াইলাম তাইলে, গত ক্লাসে কি পড়াইলাম আমি, কি এফ কে সূত্র পড়াই নাই বলতেছো? এফ কে সূত্র পড়াইছি, গত ক্লাসে পড়াইছি মিয়া, গত ক্লাসে এফ কে সূত্রটা পড়াইছি সুন্দর মতো লেকচার 4-এ, ঠিক আছে, লেকচার 4-এ পড়াইছি। এটা পারবা কিনা দেখো তো, বলছে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি উপরে একটা বস্তুকে 584 মিটার দূরে একটা বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 3 নিউটন, বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। তো আবার ঘর্ষণ সহগ আসছে, বলো আবার ঘর্ষণ সহগ আসছে, এটা ইজি কিন্তু, ঘর্ষণ সহগ আসছে, কি আসছে ঘর্ষণ সহগ। আচ্ছা মিউ না পড়াইলে তোমাদের দেখো বুঝাই ভালো মতো, মিউ যদি না পড়াই, মনে করো এই যে হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, তো এখানে স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ অনেক কিছু আছে, বাট তোমাদের এত কিছু লাগে না, বুঝছো, তোমরা জাস্ট ঘর্ষণ সহগটা জানলেই হয়, ঠিক আছে। তো দেখো একটা বস্তু, এটা যদি ঘর্ষণ সহগ এই জায়গায় মিউ হয় এবং এটার ওজন যদি ডাব্লিউ হয়, তাহলে এটার উপর ঘর্ষণ বল এফ কে সমান হবে মিউ ইন্টু ডাব্লিউ, ঠিক আছে। বলো তো এটা কি আমরা বুঝতে পারছি, বলো তো এটা বুঝতে পারছি, এই বস্তুটা যদি গতিশীল থাকে, ঠিক আছে, তাহলে এটা হবে গতি ঘর্ষণ সহগ, বুঝছো। এফ কে সমান মিউ ইন্টু ডাব্লিউ, এটা মনে রাখো, এফ কে হচ্ছে ঘর্ষণ বল, মিউ মিউ হচ্ছে ঘর্ষণ সহগ, এই মিউটা হচ্ছে ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ। তাহলে এই ডাব্লিউ কি ভাই, ডাব্লিউ হচ্ছে এমজি, ডাব্লিউ আমরা জানি এমজি। তাহলে এই সূত্রটার একটু স্প্রেড করে আমরা এমনও লিখতে পারবো যে ঘর্ষণ বল এফ কে, ছোট হাতের এফ লিখো আর বড় হাতের এফ লিখো একই জিনিস, এই এফ কে সমান মিউ ইন্টু এই ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছে এমজি, এমজি, ঠিক আছে। তারপরে এই ঘর্ষণ, তারপরে স্থিতি ঘর্ষণের আরেকটা সূত্র আছে, মানে ঘর্ষণ সহগের যে মিউ 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 এর আরেকটা সূত্র আছে, মিউ সমান টেন থিটা, মনে রাখো, মিউ সমান কি বলো তো টেন থিটা, মিউ সমান টেন থিটা, ঠিক আছে। মনে করো তোমার এই জায়গায় একটা বস্তু রাখা আছে, ঠিক আছে, এই ডালু এর মধ্যে একটা বস্তু আছে, তো এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হইলে তোমার মনে করো বস্তুটা গড়িয়ে পড়বে, ওই টাইপের থেকে তোমার ঘর্ষণ সহগ যদি মিউ দেওয়া থাকে, তাহলে হচ্ছে এই যে মিউ সমান টেন থিটা থেকে থিটা থিটা বের করা লাগে, এটা সামনে পড়াইলে পড়াই মনে লাগবে না। সো এই জিনিসটা মনে রাখো, ঘর্ষণ সহগ মিউ সমান টেন থিটা, ঘর্ষণ সহগের কোনো একক নেই, ঘর্ষণ সহগের কি নাই বলো তো, ঘর্ষণ সহগের কোনো একক নেই, ঠিক আছে, ওকে।
এরপরে দেখো কি বলছে, একটা ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটা বস্তুকে এত দূরে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। প্রত্যেকের ঘর্ষণ বল 3 নিউটন হইলে গতি ঘর্ষণ সহগ বের করতে বলছে, মানে মিউ বের করতে বলছে। ঘর্ষণ সহগ মানে কি বের করতে বলছে বলে তো, মিউ বের করতে বলছে। সো মিউ আমরা জানি কি বলতো, আমরা জানি মিউ সমান, মিউ এর সূত্র কি, ঘর্ষণ বল থেকে দেখি আমরা, ঘর্ষণ বল এফ কে সমান মিউ ইন্টু ডাব্লিউ, বা ডাব্লিউ সমান এমজি লিখলে মিউ ইন্টু এমজি আসে, ঠিক আছে। এটা হচ্ছে ঘর্ষণ বলের সূত্র। এখন একটা পথের ঘর্ষণ বল এফ কে সমান কি দেওয়া আছে বলতো, পথের ঘর্ষণ বল এফ কে সমান 3 নিউটন দেওয়া আছে। তো এই বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে এখানে দেখো ঘর্ষণ বল দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, এটা হচ্ছে বস্তুর ভর এম, বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, ঘর্ষণ বল এফ কে সমান দেওয়া আছে 3 নিউটন, ঠিক আছে। এবার আমাদের যেটা বের করতে হবে, এটা আমাদের আমরা জানি এই এফ কে সমান মিউ ইন্টু এমজি। এখান থেকে দেখো আমরা যদি মিউ বের করতে চাই, মিউ ইকুয়াল টু হবে এফ কে আগে থেকে আসে, এমজি নিচে ভাগ হয়ে আসবে, মানে ডাব্লিউ লিখলে হবে, এমজি লিখলেও হবে, ঠিক আছে। এমজি মানেই তো ডাব্লিউ। তাহলে এটাই হিসাব নিকাশ করো তো, মিউ সমান এফ কে এর মান কত, এফ কে এর মান হচ্ছে 3 নিউটন ডিভাইডেড বাই বর এম সমান 2 কেজি, জি এর মান 9.8। এটাই হিসাব করলে আমার ঘর্ষণ সহগটা বের হয়ে যাবে, ঠিক আছে। কত বের হবে বলো তো, 3/2 ইন্টু 9.8। তো এটা হিসাব করলে আসতেছে 0.153। কত আসছে বলো তো, 0.153। ঘর্ষণ সহগটা কত আসছে, 0.153 আসছে। এটা হচ্ছে ঘর্ষণ সহগ, এটা হচ্ছে ঘর্ষণ সহগ। সো এটাই আনসার। তোমরা কি বুঝতে পারছো, আমারে জানাও। রোশনার বলছে স্যার আপনি তুলার টাইম দেন না, কখন তুলবো? দেখো ক্লাস টাইমে যদি তোমার তুলা মিস হয়ে যায়, ক্লাস শেষে তুমি আবার ওই জিনিসটা টাইনা আইনা তুলবা, সমস্যা আছে? সমস্যা তো নাই। আমি কি করে দিছি এটা করতে থাকো, অনেক সময় পড়ার ফ্লোতে তুলা মিস হয়ে যেতে পারে, আমি টাইনা চলে যেতে পারি। তো টাইনা চলে গেলে তোমার যেটা করতে হবে, ক্লাস শেষে তুমি আবার তো এটা রেকর্ড থাকতেছে, তখন তুলতে পারবা, পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে। ওকে, উদ্দেশ্য সফল হওয়ার এই টাইপের ম্যাথ তোমাদের করাইছিলাম, তাই না? তো এই টাইপের ম্যাথ হচ্ছে আরও আছে, বুঝছো, আরও করতে হবে, সিকিউরিটি কি অনেক আছে। তো নেক্সট ক্লাসে আমরা যেটা করবো, সেটা হচ্ছে তোমাদের বন্দুক বুলেটের ম্যাথ করা আর কপি কল শুরু করে দিব, দেখি কপি কল করাইতে পারি কিনা। কপি কলের জন্য একটা ক্লাস লাগবে মাত্র, একটা ক্লাসে কপি কল শেষ করে দিব, তাহলে বল শেষ হয়ে যাবে। এখন গিয়ে দেখো তোমরা বন্দুক বুলেটের মেথড তো এখন একটু কম পারবা, এই বন্দুক বুলেট বাদ দিয়ে, ঠিক আছে ভাইয়ারে বলো তো, বন্দুক বুলেট বাদ দিয়ে বাকি যত টাইপের ম্যাথ আছে, কপি কলার বন্দুক বুলেট বাদ দিয়ে বাকি সবগুলোর টাইপের ম্যাথই তোমরা পারবা, ঠিক আছে। স্যার নোট কখন করবো? দেখো এক্স্যাক্টলি যদি নোট করতে চাও ঠিকঠাক মতো, তাহলে ক্লাস শেষেই নোট করা উচিত। ক্লাস শেষে স্লাইড দেখে নোট করবা। আর রেকর্ড ক্লাস যদি করো, লাইভ ক্লাস যদি করো, দেখো লাইভ ক্লাস যদি করো তাহলে যেটা করা উচিত, ক্লাস শেষেই নোট করা উচিত। আর রেকর্ড ক্লাস করলে তুমি তো ক্লাস পজ দিয়ে নোট করতে পারবো, ঠিক আছে। ওকে, রেকর্ড ক্লাস করলে ক্লাসের সাথে সাথে নোট করে, আর লাইভ ক্লাস করলে ক্লাসটা ভালো মতো বুঝো, হাতে হচ্ছে রাফ করো, আর ক্লাস শেষে প্রপারলি ওইটা নোট করো আর কি, এটা আমি বলবো, বুঝছো? তাহলে আজকে এতটুকুই পড়াই। তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসটা হচ্ছে তোমাদের রবিবারে পড়বে। তো চিটাগাং থাকলেও আমি আগে ক্লাসটা রেকর্ড করে যাওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বন্দুক বুলেট আর এরিয়াবের যত ম্যাথ আছে করে ফেলবো ইনশাল্লাহ, বুঝাইতে পারছি? ওকে, ভালো থাকো তাইলে সবাই, আল্লাহ হাফেজ।